হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা নিউটনস লস অফ মোশন নিয়ে পর্যালোচনা করব। এটা আমাদের নিউটনস লস অফ মোশনের ফার্স্ট ক্লাস এবং ক্লাসটা আমাদের ক্লাস 11 ফিজিক্স এবং নিট বা জেইর মতো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে নিউটনস লস অফ মোশন নিয়ে আলোচনা করার আগে আমাকে পয়েন্ট মাস বা বিন্দু ভর সম্পর্কে বুঝতে হবে। বিন্দু ভর বলতে কি, যখন আমরা কোনো একটা বস্তুর স্থিতি বা গতি সম্পর্কে পর্যালোচনা করতে যাই তখন বস্তুটাকে আমরা বিন্দু অবজেক্ট বা পয়েন্ট অবজেক্ট হিসাবে ধরে নিই। পয়েন্ট অবজেক্ট বলতে কি, যে যখন পার্টিকেলটা মুভ করছে সে যতটা পাথ মুভ করবে তার তুলনায় পার্টিকেলের আকার কি হবে, অনেকটা ছোট হবে। বা বলছে অবজেক্ট উইথ জিরো ডাইমেনশন কনসিডার্ড অ্যাজ পয়েন্ট মাস। ঠিক আছে, এই পয়েন্ট মাস কনসেপ্ট নেওয়া হয় কেন? যে প্রবলেমকে ম্যাথমেটিক্যালি সিম্পলিফাই করবার জন্য নেওয়া হয়। ধরে নাও যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, তাহলে সূর্য এবং পৃথিবীর মধ্যে এই ডিস্টেন্সটা অনেক বেশি। তার জন্য সূর্য এবং পৃথিবীর ডাইমেনশনটাকে আমরা কিন্তু পয়েন্ট মাস হিসাবে কনসিডার করব। নেক্সট দেখো, আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হয়, ইনার্শিয়া বা জাড্য। জাড্য কি? জাড্য হচ্ছে বস্তুর সেই ধর্ম যার কারণে কি হচ্ছে, স্থির বস্তুটা স্থির থাকবার চেষ্টা করছে এবং যে বস্তুটি গতিশীল আছে সেটা তার ইউনিফর্ম মোশন সরল রেখা বরাবর ধরে রাখার চেষ্টা করছে। ওকে, এই জাড্য বা ইনার্শিয়া কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি কিন্তু নয়, এটা বস্তুর একটা নিজস্ব প্রপার্টি। তার জন্য এর কোনো একক বা মাত্রা থাকবে না। বস্তুর ভরই হলো তার জাড্যের পরিমাপ। তাহলে বস্তুর জাড্যের পরিমাপ বা ইনার্শিয়ার পরিমাপ কি? মাস। ওকে, এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। এবার ইনার্শিয়াকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করি, দ্যাট ইজ গতিজাড্য বা ইনার্শিয়া অফ মোশন, আর স্থিতিজাড্য বা ইনার্শিয়া অফ রেস্ট। ওকে, নাও নাও একটা কনসেপ্ট আসছে আমাদের, লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম কি? লিনিয়ার মোমেন্টামকে আমরা বাংলায় বলি রৈখিক ভরবেগ। এটাকে আমরা পি ভেক্টর দিয়ে সিম্বলাইজ করতে পারি। মানে কি, বস্তুর ভর এবং বস্তুর বেগের সমন্বয়ে গঠিত যে ভৌত রাশি বস্তুর গতিকে ব্যাখ্যা করতে সহায়তা করে তাকে আমরা বলছি লিনিয়ার মোমেন্টাম বা ভরবেগ। ঠিক আছে, এই ভরবেগ কি কাজে লাগে বলছে, ইট ইজ মেজার্ড ইন টার্মস অফ ফোর্স। এটাকে বলের দ্বারা প্রকাশ করা হয়। মানে যে পরিমাণ বল কোনো একটা বস্তুকে একক সময় স্থির করতে কাজে লাগানো যায় তাকে আমরা বলছি কি, মোমেন্টাম বলছি। ধরে নাও, আর ফিজিক্যালি এটাকে রিপ্রেজেন্ট করা হয়, এই মোমেন্টাম ইকুয়াল টু বস্তুর ভর গুণ বস্তুর বেগ। তার মানে মোমেন্টাম ইজ ইকুয়াল টু মাস অফ দ্য বডি ইন্টু ভেলোসিটি অফ দ্য বডি। এখন বস্তুর মোমেন্টামকে যদি আমরা পি দিয়ে ডিনোট করি, বা আমরা যদি বস্তুর ভরবেগকে পি ভেক্টর দিয়ে ডিনোট করলাম, এবং মাস তো আমরা জানি স্কেলার কোয়ান্টিটি, যে বস্তুর ভরটাকে আমি এম দিয়ে ডিনোট করছি, আর বস্তু যে বেগে চলছে সেই ভেলোসিটিটাকে আমি ভি ভেক্টর দিয়ে ডিনোট করছি। সো উই ক্যান রাইট মোমেন্টাম পি ভেক্টর ইকুয়াল টু মাস অফ অবজেক্ট এম ইন্টু ভেলোসিটি অফ দ্য অবজেক্ট ভি। তার মানে দেখো, মাস যেহেতু স্কেলার, তাহলে ভেলোসিটির ডিরেকশন যেদিকে থাকবে মোমেন্টামের ডিরেকশনও কিন্তু সেই দিক বরাবর হবে। ওকে, এই কথাটা আমাদের ক্লিয়ার হলো। তাহলে ইউনিট কি হবে? দেখো, ইউনিট, যে ইউনিট অফ
মোমেন্টাম। তাহলে এসআই ইউনিট, এসআই পদ্ধতিতে ভরের একক হচ্ছে কেজি, আর বেগের একক মিটার পার সেকেন্ড, তাহলে কেজি মিটার পার সেকেন্ড। আর সিজিএস ইউনিট আমাদের হবে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। ডাইমেনশন, বা মোমেন্টামের মাত্রা কি হবে? মাসের ডাইমেনশন এম, আর বেগের ডাইমেনশন এল টি টু দি পাওয়ার -1, তাহলে দ্যাট ইজ এম এল টি টু দি পাওয়ার -1। এটা হয়ে গেল কি মোমেন্টামের ডাইমেনশন। নাও একটা জিনিস খেয়াল করো, বস্তুর মাস এটা তো কনস্ট্যান্ট, ভর তো পরিবর্তনশীল নয়, ভর বস্তুর কনস্ট্যান্ট। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে যদি পি বাই ভি দ্যাট ইজ ইকুয়াল টু কি কনস্ট্যান্ট, রাইট? এই একটা কনসেপ্ট আমি ধরতে পারি, বা আবার এরকম ধরতে পারি যে বস্তুটার ভেলোসিটি কনস্ট্যান্ট আছে। তাহলে ভেলোসিটি কনস্ট্যান্ট থাকলে, যদি ভেলোসিটি কনস্ট্যান্ট হয়, তাহলে যে বস্তুর মাস বেশি, যে বস্তুর মাস বেশি সে বস্তুর কি হবে? মোমেন্টাম অটোমেটিক্যালি বেশি হবে। মাস কম হলে মোমেন্টামও কমে যাবে, এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে। আবার যদি আমাদের এরকম হয় যে মোমেন্টাম কনস্ট্যান্ট, তাহলে মোমেন্টাম পি কনস্ট্যান্ট, পি বেসিক্যালি কি মাস ইন্টু ভেলোসিটি, তার মানে দুটো ভ্যারিয়েবলের প্রোডাক্ট, এর রেজাল্ট হলো কি মোমেন্টাম। তার মানে যদি মাস কম থাকে, মোমেন্টাম কনস্ট্যান্ট রাখতে হয়, তাহলে তার ভেলোসিটি কি হবে? বেশি হবে। যেমন আমি যদি এখানে একটা স্ট্রেট লাইন দিয়ে ড্র করি, তাহলে ছবি থেকে তোমরা ক্লিয়ার করতে পারবে। দাঁড়াও, দেখো এই পজিশনটা, আমি এখানে দুটো পজিশন দেখাচ্ছি। এই দুটো পজিশন আমি ড্র করলাম, তাহলে এটা আমাদের পজিশন 1, এটা আমাদের পজিশন 2। তাহলে পজিশন 1 এর রেসপেক্টে ভেলোসিটির পজিশন এখানে 1, আর এখানে হচ্ছে 2। তাহলে এই দুটোকে একটু আলাদা করে নাম দিলে, যে এখানে 1-এ m1, 2-তে হচ্ছে m2, এখানে 1-এ v1 আর 2-তে হচ্ছে v2। তাহলে দেখো m1 কি মাস যেটা কম কার থেকে? m2 থেকে। তাহলে 2 নম্বর পার্টিকেলের মাস বেশি, সো তার ভেলোসিটি কম। আর 1 নম্বর পার্টিকেলের মাস কম, সো তার ভেলোসিটি বেশি। পি কনস্ট্যান্ট থাকলে হালকা বস্তুর বেগ বেশি হবে, ভারী বস্তুর বেগ কম হবে, এই জিনিসটাকে কিন্তু খেয়াল রাখতে হচ্ছে। ওকে, নাও সেকেন্ড দেখো, যদি একটা বডি ফিক্সড আছে, ঠিক আছে, বডি ফিক্সড, তাহলে এখানে আমাদের মাস কি কনস্ট্যান্ট, সিঙ্গেল বডি নিয়ে কাজ করছে, সো মাস কনস্ট্যান্ট। তাহলে মাস যদি আমাদের কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে পি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভি, তাই তো? তাহলে পি ইকুয়াল টু আমরা জানি এম ভি, যেখানে এম কনস্ট্যান্ট। পিটাকে যদি আমি ওয়াই অ্যাক্সিসে প্লট করি আর ভিটাকে যদি আমি এক্স অ্যাক্সিসে প্লট করি, তাহলে পি ভ্যারিয়েবলটাকে ওয়াই দিয়ে ডিনোট করছি, ভি ভ্যারিয়েবলটাকে এক্স দিয়ে ডিনোট করছি। তাহলে আমরা ইকুয়েশন পেলাম ওয়াই ইকুয়াল টু এম এক্স, যেটা কি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। তার মানে এক্ষেত্রে পি আর ভি এর প্লটটা হবে এ স্ট্রেট লাইন থ্রু অরিজিন, বা মূল বিন্দু আমি সরল রেখা। ওকে, তার মানে এখান থেকে একটা জিনিস খেয়াল করো, যে এখানে মাস কনস্ট্যান্ট,
সো দুটো পার্টিকেল যদি মাস কনস্ট্যান্ট হয়, তাহলে দুটো পার্টিকেলের মোমেন্টামকে যদি আমি p1 আর p2 দিয়ে ডিনোট করি, তাদের রেশিওটা কত হবে? রেশিওটা হবে v1 বাই v2। তার মানে যে পার্টিকেলের ভেলোসিটি বেশি তার মোমেন্টাম বেশি, যে পার্টিকেলের ভেলোসিটি কম তার মোমেন্টাম জেনারেলি কম হবে। আশা করি ক্লিয়ার। নাও সেকেন্ড কেস দেখো। সেকেন্ড কেসে আমি বলছি ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ কনস্ট্যান্ট। যদি বস্তুর বেগটা কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে আমরা কি পাচ্ছি? পি ইকুয়াল টু পাচ্ছি এম ভি। এবার কি ভি কনস্ট্যান্ট, সো পি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এম। বা আমি এটাকে যদি দুটো পার্টিকেলের ক্ষেত্রে কনসিডার করি, তাহলে পি ওয়ান বাই পি টু এটা হয়ে যাবে এম ওয়ান বাই এম টু। তার মানে যে পার্টিকেলের মাস বেশি সেই পার্টিকেলের মোমেন্টাম বেশি হবে। ছোটবেলায় আমরা একটা কোশ্চেন পড়েছিলাম যে দুটো ট্রাক আছে, যে দুটো ট্রাক, একটার মধ্যে মাল বোঝাই আছে, একটা ট্রাকের মধ্যে মাল নেই বা একটা ট্রাক খালি, দুটোই আমার সেম ভেলোসিটিতে যাচ্ছে, তাহলে কোন ট্রাকটাকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে? আমরা সবাই জানি ভারী ট্রাকটাকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে। কেন? যেহেতু ভেলোসিটি কনস্ট্যান্ট বা বেগ কনস্ট্যান্ট, তাহলে তার কি হবে? ভারী ট্রাকের মোমেন্টাম বা ভরবেগ বেড়ে যাবে, সেই জন্য ভারী ট্রাকটাকে থামাতে আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে। তাহলে এখান থেকে এগেইন আমি যদি পি ভার্সেস এম প্লট করা হয়, যে পি ভার্সেস এম প্লট করলে এটাও কি হবে? আমাদের মূল বিন্দুগামী সরল রেখা হবে বা স্ট্রেট লাইন থ্রু অরিজিন হবে। আশা করি কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ওকে, নাও নাও আমরা এগেইন ইনার্শিয়া নিয়ে কথা বলছিলাম, তাই না? ইনার্শিয়া নিয়ে যখন কথা বলছিলাম, যে আমরা প্রথমে বলেছিলাম ইনার্শিয়া অফ রেস্ট আর ইনার্শিয়া অফ মোশন। তাহলে ইনার্শিয়া অফ রেস্ট, এটা নিয়ে কথা হচ্ছে। ওকে, তাহলে আমরা কথা বলছিলাম ইনার্শিয়া অফ রেস্ট নিয়ে। মানে কি, কোনো একটা বস্তু তার যে ধর্মের জন্য স্থির অবস্থা বজায় রাখার চেষ্টা করে তাকে আমরা বলছিলাম ইনার্শিয়া অফ রেস্ট, রাইট? দেখো একটা এক্সাম্পল পড়েছিলাম, যে একটা বাসের মধ্যে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে। এবার বাসটা হঠাৎ করে চলতে শুরু করলে কি হয়? ব্যক্তিটা সামনের দিকে ঝুঁকে যায়। কেন? কারণ দেখো, বাসটা যখন স্থির ছিল, না আমি ভুল বললাম, বাসটা মনে করো গতিশীল ছিল। আহো, একটু গন্ডগোল হলো। একটা স্থির বাস প্রথমে কি হলো, যে চলতে শুরু করলো, তাহলে যাত্রীরা গিয়ে পেছন দিকে হেলে যায়। কেন? দেখো, বাসের পাটাতনের উপর ব্যক্তিটা স্থির আছে, যে এই ব্যক্তি বাসের পাটাতনে স্থির আছে। তাই যেই বাসটা গতিশীল হবে, এই লোয়ার পার্ট ইনস্ট্যান্টলি গতিশীল হয়ে যাবে, কিন্তু আপার পার্টটা কি থাকবে? আপার পার্ট যে বডির, এটা রেস্টে থাকার চেষ্টা করবে, তার জন্য বডিটা কি হবে? পেছন দিকে হেলে যাবে। আরেকটা এক্সাম্পল আমরা এখানে ছবি দিয়ে দেখিয়েছি। দেখো, কাচের জানলা আছে, তুমি মনে করো ক্রিকেট বল ছুড়ে মেরেছো, জানলাটা টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু বুলেট যখন যায়, গুলি ছুড়লে কি হবে? একটা সুন্দর এরকম একটা হোল তৈরি হবে, বাকি জায়গায় কিন্তু কোনো ইম্প্যাক্ট পড়বে না। তার কারণটা কি? যখন তুমি বলটা ছুড়েছো সেই সময় কি হয়েছে? টাইম অফ কন্ট্যাক্ট অনেক বেশি হয়ে গেছে। এখানে কি, এখানে আমার টাইম অফ কন্ট্যাক্ট অনেক বেশি।
বেশি, টাইম অফ কন্ট্যাক্টটা লার্জ। তার মানে এর ফলে কি হচ্ছে, যে ফোর্সটা পুরো কাছে লাগছে এবং কাচের কণাগুলো কম্পিত হয়ে কিন্তু ফাটল সৃষ্টি করলো বড় সাইজের। কিন্তু এই সেকেন্ড কেসে বুলেটের সাথে যে কাচের কন্ট্যাক্ট, টাইম অফ কন্ট্যাক্ট স্মল। তার ফলে বুলেট যেটুকু জায়গায় টাচ করেছে সেইটুকানি জায়গায় তো কম্পন সৃষ্টি হয়েছে, কিন্তু বাকি জায়গাগুলো ইনার্শিয়া অফ রেস্টের জন্য কি থাকছে, কোনো রূপ কোনো পরিবর্তন ঘটায়নি। তাহলে এখানে আমার কিন্তু ইনার্শিয়া অফ রেস্ট বা গতিজাড্য কাজে লাগছে। আই থিঙ্ক এই জায়গাটুকু তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ওকে, আরো অনেক রকম এক্সাম্পল হয়, যে মনে করো তুমি একটা গ্লাসের উপর একটা পোস্টকার্ড রেখে তার উপর একটা তুমি কয়েন রেখেছো, এবার পোস্টকার্ডটাকে ধরে সজোরে টান মেরেছো, তাহলে কয়েনটা কি পোস্টকার্ডের সাথে আসবে না? কয়েনটা কি হয়, গ্লাসের মধ্যে পড়ে যাচ্ছে। কেন? যখন তুমি খুব সজোরে পোস্টকার্ডটাকে টান মারছো, কয়েনটা তার স্থিতাবস্থা ধরে রাখার জন্য কি হয়, গ্লাসের মধ্যে পড়ে যায়, রাইট? আবার ধুলোযুক্ত কম্বলকে পরিষ্কার করার জন্য আমরা অনেক সময় লাঠি পেটা করি। কেন লাঠি পেটা করছি? যখন লাঠি পেটা করছি তখন কি হচ্ছে, কম্বলটা আন্দোলিত হচ্ছে, কিন্তু ইনার্শিয়া অফ রেস্ট বা স্থিতিজাড্যের জন্য ধূলিকণাগুলো তার আগের অবস্থানটা ধরে রাখতে চাইবে, তার ফলে কি হবে, ধূলিকণাগুলো ঝরে পড়ে যাবে। ওকে, নাও নাও আমাদের কনসেপ্ট আসবে ইনার্শিয়া অফ মোশন। তাহলে কনসেপ্ট কি? ইনার্শিয়া অফ মোশন, গতিজাড্য। তার মানে কি, বস্তু তার যে ধর্মের জন্য তার গতীয় অবস্থাকে বজায় রাখার চেষ্টা করে তাকে আমরা বলছি গতিজাড্য, ঠিক? তার মানে এর এক্সাম্পল ভাবি, দেখো মনে করো একটা বাস রয়েছে, বাসের মধ্যে যাত্রী দাঁড়িয়ে আছে, বাসটা গতিশীল ছিল ভি বেগে, এখন বাসটা হঠাৎ করে ব্রেক কষায়, ভেলোসিটি ভি কত হয়ে গেল, 0 হয়ে গেল। এর ফলে দেখা যাবে যাত্রী কি হচ্ছে, সামনের দিকে ঝুঁকে যাচ্ছে। তার কারণটা কি? তার কারণ বাস যখন হঠাৎ করে দাঁড়িয়ে গেল, বাসের পাটাতন লাগোয়া বাসের পাটাতন লাগোয়া ব্যক্তির কি হয়, পা বা লোয়ার পার্ট স্থির হয়ে যায়, কিন্তু বডির উপরের পার্ট কি হয়, গতিজাড্যের জন্য তার গতিবেগকে ধরে রাখার চেষ্টা করে, যার ফলে কি হয়, ব্যক্তি সামনের দিকে ঝুঁকে যাবে। ঠিক একইভাবে চলন্ত রেলগাড়ি থেকে প্ল্যাটফর্মে অনেক সময় আমরা দেখি না, যে তাড়াহুড়ো থাকার কারণে কি হয়, আমরা রানিং করি, যে প্ল্যাটফর্মে চলন্ত ট্রেন থেকে লাফ মেরে দিই। এটা খুবই বিপজ্জনক। কেন? কারণ যখন তুমি চলন্ত ট্রেন থেকে প্ল্যাটফর্মে লাফ মারছো, তখন তোমার পা কি হয়, সাথে সাথে স্থির হয়ে যায়, কিন্তু বডি তার গতিজাড্যকে বজায় রাখার চেষ্টা করে, যার ফলে বডি কি হবে, সামনের দিকে ঝুঁকে যাবে এবং একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। তার জন্য দেখবে আমরা যখন প্ল্যাটফর্মে রানিং করে নামি তখন কিন্তু একটুখানিক্ষণ দৌড়ে নেই, কারণ কি, যাতে বডি তার গতিজাড্যটাকে ধরে রাখতে পারে। ঠিক একই কথা আমি বলতে পারি যে ক্রিকেট খেলার সময় উইকেট কিপার যখন বলটাকে ক্যাচ ধরছে, তখন কি হয়, হাতটাকে একটু পেছনে নিয়ে আসে। তার কারণ কি, যে বলের গতিজাড্যর সাথে তার হাতটাকে ব্যালেন্স করার চেষ্টা করে, যদি না করতো তাহলে কি হতো, যে জোরে একটা ইম্প্যাক্ট লাগতো এবং আমার হাত ক্ষতিগ্রস্ত হতে পারতো। এটা একটা ধারণা আমরা দিতে পারি। এখন আমাদের যে জিনিসটা পড়তে হবে সেটা নিউটনস ফার্স্ট ল। কি বলছে? বলছে এ বডি কন্টিনিউ টু বি ইটস স্টেট অফ রেস্ট or uniform motion along a straight line unless it is acted upon by some external force to change the state। মানে কি,
বাইরে থেকে কোনো বল দ্বারা বস্তুর যদি অবস্থার পরিবর্তন করবার চেষ্টা না করা হয়, তাহলে স্থির বস্তুটা কি হয়, সব সময় স্থির থাকবে এবং গতিশীল বস্তুটা তার ইউনিফর্ম মোশন নিয়ে স্ট্রেট লাইন বরাবর চলতে থাকবে। রাইট? তার মানে এই ফার্স্ট ল থেকে আমরা একটা কনসেপ্ট পেলাম, বলের ধারণা বা ফোর্সের কনসেপ্ট পেলাম। আরেকটা কনসেপ্ট পেলাম জাড্ডের ধারণা বা ইনার্শিয়ার কনসেপ্ট পেলাম। ইনার্শিয়া নিয়ে এইমাত্র আলোচনা করলাম। এবার আমাদের আলোচনার জায়গা থাকবে ফোর্স বা বল। তাহলে এখান থেকে স্পষ্ট বল কি? বল এমন একটা এজেন্সি যে কি করছে, বস্তুর অবস্থার পরিবর্তনের চেষ্টা করছে। মানে স্থির বস্তুকে গতিশীল করবার চেষ্টা করছে বা গতিশীল বস্তুকে কি করতে চাইছে, স্থির করতে চাইছে। ওকে, তাহলে বলের ইম্প্যাক্ট কি কি হতে পারে? আই থিঙ্ক একটু এদিক ওদিক হয়ে গেছে। ওকে, তাহলে বলের ইম্প্যাক্ট কি হতে পারে? দেখো, কোনো জিনিসকে আমরা পুশ করতে পারি বা বলের সাহায্যে পুল করতে পারি। বল দ্বারা কোনো বস্তুকে টানা যেতে পারে বা বল দ্বারা কোনো জিনিসকে ঠেলা যেতে পারে। ঠিক আছে, বডির রেস্ট অবস্থা চেঞ্জ করা যেতে পারে, মুভিং বডিকে স্টপ করতে পারি। দেখো, এক একটা করে ইম্প্যাক্ট আমরা দেখবো। ফার্স্ট কেস দেখো, একটা ভারী সারি বস্তুকে আমি বল প্রয়োগ করছি, বস্তুটার নড়নচড়ন নেই। তার মানে ফার্স্ট কেসে আমি দেখলাম যে বল প্রয়োগ করে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করার চেষ্টা করছি, কিন্তু মাস খুব বেশি হওয়ার কারণে এর ইনার্শিয়া অফ রেস্ট লার্জ। খুব বেশি ইনার্শিয়া অফ রেস্ট, তার জন্য কি হচ্ছে, বল প্রয়োগ করলেও সে সরছে না। বা প্রথমে স্থির বস্তু ছিল, প্রথমে কি ছিল, স্থির বস্তু ছিল। তাহলে স্থির বস্তু থাকার জন্য কি হয়েছে, বস্তুটাকে যখন আমি বল প্রয়োগ করেছি, বস্তুর বেগটা বেড়েছে। ইনিশিয়াল ভেলোসিটি ইউ 0 ছিল, ফাইনাল ভেলোসিটি ভি কি গ্রেটার দ্যান ইউ, তার মানে বেগ বৃদ্ধি করেছি। আবার কি, দেখো, বস্তুটা সচল ছিল, প্রাথমিক বেগ ইউ ছিল, ইউর ডিরেকশনেই আমার ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, ইউর ডিরেকশনেই ফোর্স অ্যাপ্লাই করেছি, বেগ বেড়ে গেছে এবং বেগ প্রাপ্ত হয়েছে ভি, তাহলে ভি এখানে গ্রেটার দেন ইউ। আবার কি, প্রথমে বস্তুটা গতিশীল ছিল, ইনিশিয়াল ভেলোসিটি প্রাথমিক বেগ ছিল ইউ, বস্তুর অপোজিটে আমি বল প্রয়োগ করছি, বেগ কমে গেছে, ভি ইজ লেস দেন ইউ। এই ইম্প্যাক্ট গুলো কিন্তু আমার বলের প্রয়োগের জন্য হচ্ছে। নেক্সট আমাদের যে জিনিসগুলো দেখতে হবে, যে ফোর্স, ফোর্স সম্পর্কে আমরা কথা বলছিলাম। তাহলে ফোর্সের ডাইমেনশন, এই জিনিসটা আমরা বুঝতে পারবো নিউটন সেকেন্ড ল থেকে। তাহলে নিউটন সেকেন্ড ল নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো, নিউটন সেকেন্ড ল কি বলছে, বলছে দ্য রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম অফ এ বডি directly proportional to the external force applied on the body. This change take place always in the direction of applied force. মানে কি, কোনো বস্তুতে যদি বল প্রয়োগ করা হয়, বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটে এবং প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক হবে। বল যেদিকে প্রযুক্ত হবে, ভরবেগের পরিবর্তনটাও কিন্তু সেদিক বরাবর হবে। রাইট? এবার আমরা এর ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা দেখব। তাহলে ম্যাথমেটিক্যাল ফর্মুলা অফ সেকেন্ড ল, দেখো,
মনে করো পার্টিকেলের মাস হচ্ছে m, ওকে। এবার এর ইনিশিয়াল ভেলোসিটিটা ছিল u, একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, ফোর্স হলো আমাদের f, আর ফোর্স অ্যাপ্লাই করাতে ওর ফাইনাল ভেলোসিটি হয়েছে v। তাহলে আমাদের চেঞ্জ অফ মোমেন্টাম কত? চেঞ্জ অফ মোমেন্টাম, দ্যাট ইজ ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। রাইট? তাহলে ফাইনাল মোমেন্টাম কত? এম ভি, ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে আমাদের এম ইউ, ওকে। তাহলে এইটা হচ্ছে মোমেন্টাম চেঞ্জ, এটাকে আমি বলছি ডিপি। এবার এই ডিপি মোমেন্টাম চেঞ্জ যে টাইম ইন্টারভালে হলো, সেই টাইম ইন্টারভালটা কত? টাইম ইন্টারভাল বা ক্ষুদ্র সময় পরিবর্তন, দ্যাট ইজ ডিটি। তাহলে রেট অফ মোমেন্টাম চেঞ্জ কত? সেটা ডিপি ডিটি। তাহলে নিউটন সেকেন্ড ল বলছে যে অ্যাপ্লাইড ফোর্স এই রেট অফ মোমেন্টাম চেঞ্জের প্রপোর্শনাল, দ্যাট মিনস এই অ্যাপ্লাইড ফোর্স এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মোমেন্টাম চেঞ্জ ডিপি ডিটি। আমরা ছোটবেলায় পড়েছিলাম না এফ ইকুয়াল টু এম এ, সেই জিনিসটাই দেখব। তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, এফ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, আমি কে আনলাম, ডিপির ভ্যালু হচ্ছে আমরা জানি এম কমন নাও, তাহলে ব্র্যাকেটে পড়ে থাকছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই ডেল ডিটি। ডিটিটাকে আমি আমার টি কনসিডার করছি, রাইট? তাহলে দেখো এই যে কেটা সিজিএস হোক অর এসআই হোক, যাই হোক না কেন এর মানটাকে আমরা 1 কনসিডার করব। তাহলে এফ ইকুয়াল টু আমাদের আসছে এম ভি মাইনাস ইউ বাই টি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, এটাকে বলা হয় কি অ্যাক্সিলারেশন। তার মানে এখান থেকেই আমাদের আসছে যে এফ ইকুয়াল টু কি এম এ। তাহলে ফোর্স ইকুয়াল টু আমাদের মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এই রিলেশনটাও আমি পেলাম। এইটা কি নিউটন সেকেন্ড লর কিন্তু ম্যাথমেটিক্যাল ফর্মুলা, ওকে। নাও আমাদের দেখতে হবে ফোর্স সম্পর্কে, ওকে। আমি একটা পেজ ফার্দার কনসিডার করে নিচ্ছি, একটু কালারটা চেঞ্জ করব। সো ফোর্স, ফোর্স ইকুয়াল টু আমরা পেলাম বস্তুর ভর গুণ বস্তুর ত্বরণ, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এটা আমরা পেয়েছি। তাহলে ফোর্সের ইউনিট কি দাঁড়াচ্ছে? মাসের ইউনিট কেজি, অ্যাক্সিলারেশন ইউনিট মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কি এসআই ইউনিট, আর এটাকেই আমরা বলি নিউটন। তার মানে এক নিউটনের ডেফিনিশন কি আসবে? যে 1 কেজি ভরের বস্তুকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে ফোর্সটা লাগবে সেটাকেই আমরা বলবো কি 1 নিউটন, রাইট? আর সিজিএস ইউনিট কি আসবে? ফোর্স এফ। তাহলে মাস হচ্ছে কি গ্রাম, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে অ্যাক্সিলারেশনের ইউনিট, এটাকে আমরা বলছি ডাইন। তার মানে এক ডাইনের ডেফিনিশন কি হবে? 1 ডাইনের ডেফিনিশন এটা হবে যে 1 গ্রাম ভরের কোনো বস্তুতে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার
ত্বরণ তৈরি করতে আমরা যে ফোর্স অ্যাপ্লাই করব সেটাকে আমরা বলবো কি এক ডাইন, রাইট? আচ্ছা, তাহলে ডাইমেনশন কি দাঁড়াচ্ছে? ডাইমেনশন মাসের ডাইমেনশন m আর অ্যাক্সিলারেশনের ডাইমেনশন l t টু দি পাওয়ার -2, দ্যাট মিনস ফোর্সের ডাইমেনশন ml t টু দি পাওয়ার -2। ওকে, এছাড়া কিছু গ্র্যাভিটেশনাল ইউনিট হয়, তাহলে গ্র্যাভিটেশনাল ইউনিট কোনগুলো? বলা হয় কেজি ফোর্স বা কিলোগ্রাম ওয়েট আর গ্রাম ফোর্স। মাথায় রাখতে হবে 1 কেজি ফোর্স বা 1 কিলোগ্রাম ওয়েট সমান সমান আমাদের 9.8 নিউটন, আর 1 গ্রাম ফোর্স ইকুয়াল টু 981 ডাইন। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হয় যে 1 নিউটন ইকুয়াল টু কত? 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে এই রিলেশনগুলো কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হচ্ছে। ওকে, আরো কিছু মাথায় রাখবো। দেখো, ফর্মুলা F ইকুয়াল টু এম এ, এটা কখন ভ্যালিড হবে? যখন এমটা আমাদের কনস্ট্যান্ট থাকবে, মাস কনস্ট্যান্ট থাকবে। তা বলবে দাদা মাস তো সবসময় কনস্ট্যান্ট থাকে, মাস কি ভ্যারি করে? নো, মাস ভ্যারি করে না। কিন্তু যখন মনে করো রকেট উঠছে, তাহলে রকেটের জ্বালানি কক্ষে কি আছে? আমার নির্দিষ্ট ভরের গ্যাস আছে, কিন্তু এই জ্বালানি গ্যাসটা বার্ন করার ফলে জ্বালানির পরিমাণ কমবে, তার মানে টাইমের সাথে সাথে কিছু মাস ডিক্রিজ করছে, সেক্ষেত্রে কিন্তু মাস ভ্যারিয়েবল হয়ে যায়। যে আমি বলছি ফর দ্য মোশন অফ রকেট, সেখানে কি মাস ভ্যারিয়েবল। তখন কি হবে? তখন এফ, এটাকে আমরা লিখতে পারবো ডিপি ডিটি, নট এম এ। পিটা কি? পি হচ্ছে আমাদের এমভি, তাহলে এটাকে আমি লিখতে পারি ডিডিটি অফ এমভি। সো হোয়াট উই রাইট, যে ভি ডিএমডিটি প্লাস এম ডিভিডিটি, এই জিনিসটাকে কিন্তু আমরা তখন লিখতে পারবো, রাইট? কতটা ক্লিয়ার হলো? দেখো, ফোর্সকে আমরা একটা 3 ডাইমেনশনাল কোয়ান্টিটি ভাবতে পারি। যে মনে করো এফ ফোর্সকে আমরা লিখতে পারি এফ এক্স আই ক্যাপ এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ। এই এফ এক্স ফোর্সের এক্স কম্পোনেন্ট, এফ ওয়াই ফোর্সের ওয়াই কম্পোনেন্ট, আর এফ জেড আমার ফোর্সের জেড কম্পোনেন্ট। তাহলে এই ফোর্সটাকে আমরা কি লিখতে পারবো? যে এম এ এক্স আই ক্যাপ এম এ ওয়াই জে ক্যাপ প্লাস এম এ জেড কে ক্যাপ। সো এখান থেকে কি আসলো? যে এফ এক্স ইকুয়াল টু এম এ এক্স, এফ ওয়াই ইকুয়াল টু এম এ ওয়াই, আর এফ জেড ইকুয়াল টু আসছে এম এ জেড। আশা করি
এই কথাগুলো ক্লিয়ার হয়েছে, রাইট? দেখো, যদি বডিটা ইউনিফর্ম মোশনে থাকে, আমি বলছি when the body is moving with ইউনিফর্ম ভেলোসিটি। দেখো, ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করলে কি, ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করলে প্রাথমিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটি সেম হয়। সেটা ইউ, তাহলে ভেলোসিটি চেঞ্জ কত? 0। আর ভেলোসিটি চেঞ্জ 0 থাকলে এর কোনো অ্যাক্সিলারেশন নেই। তাহলে কোনো অ্যাক্সিলারেশন না থাকলে এফ ইকুয়াল টু এম এ, যেহেতু অ্যাক্সিলারেশন নেই, সো এ ইকুয়াল টু 0, সো এফ ইকুয়াল টু অলসো 0। তার মানে দেখো, নিউটন সেকেন্ড ল থেকে ফার্স্ট ল যখন আমি আসলাম, যে বাইরে থেকে অ্যাপ্লাইড ফোর্স কি 0, তাহলে ইউনিফর্ম ভেলোসিটি বা কোনো একটা বস্তু ইউনিফর্ম ভেলোসিটিতে চললে তার উপর অ্যাপ্লাইড ফোর্স কত? 0। তার মানে যদি বস্তু স্থির থাকে বা ইউনিফর্ম ভেলোসিটিতে থাকে, তার উপর কিন্তু কোনো ফোর্স অ্যাক্ট করছে না। ঠিক আছে? কিছু কনভেনশনকে মাথায় রাখতে হবে। কি কনভেনশন? আমরা বলছি পজিটিভ ফোর্স। কখন পজিটিভ ফোর্স বলবো? রিপালসিভ ফোর্স, যে দুটো বস্তু পরস্পরকে বিকর্ষণ করছে, তখন সেটাকে বলবো আমরা পজিটিভ ফোর্স। আবার নেগেটিভ ফোর্স কোনটা? অ্যাট্রাকটিভ ফোর্সকে আমরা নেগেটিভ ফোর্স বলি। ওকে, এটাকে মাথায় রাখতে হবে। আবার আরেকটা জিনিস মাথায় রাখবো, যে ফোর্সের সিকোয়েন্স। দেখো, ফোর্সকে অনেকভাবে ভাগ করা যায়। নিউক্লিয়ার ফোর্সকে আমরা সব থেকে বেশি ভাবি, মান এফ নিউক্লিয়ার সব থেকে বেশি। দেন আমি বলতে পারি এফ ইলেকট্রোম্যাগনেটিক। তারপরে আমি বলতে পারি এফ গ্রাভিটেশনাল। তাহলে গ্রাভিটি বেসিক্যালি কি? একটা উইক ফোর্স। ফর এক্সাম্পল, দেখো, ফোর্স অফ গ্রাভিটিকে আমরা আগে লিখেছিলাম, পরে আমরা পড়বো যে গ্রাভিটেশন যেমন পড়বো, যে এফ ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার। এই যে কনস্ট্যান্ট জি, এটাকে আর ক্যাপ দিলাম, এই কনস্ট্যান্ট জির ভ্যালু কত হয়? 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। এইটা দাঁড়ায়। ওকে, এটা গ্র্যাভিটেশনাল ফোর্স। আর কুলম ফোর্স এফ, আমি এটাকে এফ ই দিয়ে ডিনোট করছি, এর ভ্যালু হয় 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার আর ক্যাপ। এই 1/4πε0 এই কনস্ট্যান্টটার ভ্যালু 9 ইন্টু 10⁻9 নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। দুটো কনস্ট্যান্টের দিকে তাকাও, এটা 10⁻9 অর্ডার, এটা 10⁻11 অর্ডার। তারপরেও কি, যে চার্জের ভ্যালুর উপর 10⁻19 আছে, এদের রেশিও করলে আমরা দেখতে পাই যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা মাচ মাচ গ্রেটার দেন ফোর্স অফ গ্র্যাভিটি। সেই জন্য কোনো নিউমেরিক্যাল প্রবলেমে যখন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আর গ্র্যাভিটিকে আমরা একসাথে দেখতে পাবো, আমরা স্পষ্টত গ্র্যাভিটিকে কি করতে পারি? নেগলেক্ট করে দিতে পারি। ওকে, এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। দেখো, আবার আমরা বলতে পারি যে টাইম ডিপেন্ডেন্ট ফোর্স।
যে সকল ফোর্সগুলো টাইমের উপর ডিপেন্ড করে। এক্সাম্পল যদি বলি, দেখো motion of charged particle in alternating electric field. বা টাইম ডিপেন্ডেন্ট ইলেকট্রিক ফিল্ডে যদি একটা চার্জ পার্টিকেলের মোশনকে দেখি, তাহলে ওই আধানগ্রস্ত কণিকার উপর যে বল লাগবে সেই ফোর্সটা কিন্তু টাইম ডিপেন্ডেন্ট হবে। তারপর পজিশন ডিপেন্ডেন্ট ফোর্স কোনগুলো? ইনভার্স স্কোয়ার ফোর্স গুলো, যেমন ফোর্স অফ গ্রাভিটি এফ জি, দ্যাট ইজ আমরা লিখতে পারি জি m1 m2 বাই আর স্কোয়ার। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা কুলম ফোর্স 1/4πε0 q1 q2 বাই আর স্কোয়ার। এইগুলো কি আমাদের পজিশন ডিপেন্ডেন্ট ফোর্স। তারপর ভেলোসিটি ডিপেন্ডেন্ট ফোর্স আছে, ভিসকাস ফোর্স। আমরা যখন ভিসকোসিটি পড়বো তখন ভিসকাস ফোর্স সম্পর্কে দেখতে পাবো। এটা কি হয়? এটা হয় এফ ভিসকাস, আমরা দেখতে পাবো 6π/η/v। যেখানে ভিটা আমাদের কি হয়? টার্মিনাল ভেলোসিটি হয়। দেন আসছে আমাদের সেন্ট্রাল ফোর্স। এই সেন্ট্রাল ফোর্স নিয়ে আমার একটা স্লাইড রয়েছে, দেখি দিস ওয়ান। কি হচ্ছে? অ্যাপ্লাইড ফোর্সের ডিরেকশন যদি কোনো একটা সার্কুলার মোশনের ক্ষেত্রে সেন্টার টুয়ার্ডস হয়, তখন সেটাকে আমরা বলবো সেন্ট্রাল ফোর্স। যেমন দেখো, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, ফোর্সের ডিরেকশন ইনওয়ার্ড। একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘুরছে, ফোর্সের ডিরেকশন কোন দিকে? ইনওয়ার্ড ডিরেকশনে। তারপর আলফা স্ক্যাটারিং, সেটাও একটা কিন্তু আমাদের সেন্ট্রাল ফোর্সের এক্সাম্পল। দেন আমরা একটা জিনিস দেখবো, কনজারভেটিভ আর নন কনজারভেটিভ ফোর্স। আর হচ্ছে কি নন কনজারভেটিভ। সংরক্ষী বল এবং অসংরক্ষী বল কোনগুলোকে বলবো? দেখো, যে বলের প্রভাবে কৃতকার্য পথের উপর নির্ভর করে না, মানে কি একটা বস্তুতে বল প্রয়োগ করে বস্তুটাকে আরেকটা পজিশনে নিয়ে গেছি, তাহলে কিছু কৃতকার্য তো হয়েছে। তাহলে এই যে পথটা আলাদা আলাদা পথে নিয়ে গেলেও যদি কৃতকার্য সেম হয়, যে মনে করো একটা পজিশন এ আছে, একটা পজিশন বি আছে, আমি এ থেকে বিতে বিভিন্ন পথে কি করছি? বস্তুকে নিয়ে যাচ্ছি। প্রথমটা পাথ 1, দ্বিতীয়টা পাথ 2, তৃতীয়টা পাথ 3। এই তিনটে পাথেই যদি ওয়ার্ক ডান সেম হয়, যে ওয়ার্ক ডান 1 =
ওয়ার্ক ডান 2 ইকুয়াল টু ওয়ার্ক ডান 3, এটা যদি হয় তাহলে এই ফোর্সটাকে আমরা বলবো কনজারভেটিভ ফোর্স। আর যদি ওয়ার্ক ডান গুলো সেম না হয় তখন সেটাকে বলবো নন কনজারভেটিভ ফোর্স। মানে কি, যে এখানে ওয়ার্ক ডান পাথ ইন্ডিপেন্ডেন্ট, আর এখানে ওয়ার্ক ডান পাথ ডিপেন্ডেন্ট। ওকে, এক্সাম্পল এর কি, যত রকম সেন্ট্রাল ফোর্স আছে, গ্রাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, স্থির তড়িৎ বল, এর এক্সাম্পল যদি বলি ফ্রিকশন, ভিসকাস ফোর্স, এইগুলো কিন্তু কনজারভেটিভ এবং নন কনজারভেটিভ ফোর্স সম্পর্কে আমরা দেখলাম। আচ্ছা, নাও আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ওয়েট। ওয়েট কি, কোনো একটা বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে আমরা বস্তুর ওজন বা ওয়েট বলে থাকি। মনে করো মাস কত, বস্তুর মাস হচ্ছে এম, আর পৃথিবী কত অ্যাক্সিলারেশন দিয়ে এটাকে টানছে, জি অ্যাক্সিলারেশন দিয়ে, তাহলে অ্যাক্সিলারেশন আর ডিউ টু গ্র্যাভিটি এটা হচ্ছে জি। তাহলে ওয়েট ডাব্লিউ ইকুয়াল টু আমরা লিখি এম ইন্টু জি। এই জিনিসটা কিন্তু আমরা লিখি। ওকে, নাও আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে রিয়াকশন ফোর্স। তাহলে দেখো, যখন কোনো একটা বস্তুকে কোনো একটা সারফেসের উপর রাখা হয়, সারফেসটা বস্তুর উপরের দিকে যে লম্ব বল প্রয়োগ করে তাকে লম্ব প্রতিক্রিয়া বল বা আমরা কি বলি, রিয়াকশন ফোর্স বলি। দেখো 1 নম্বর ছবিটার দিকে খেয়াল করো, যে একটা ব্লককে রাখা হয়েছে সারফেসের উপর, তাহলে পৃথিবীর দিকে কি হচ্ছে, এর ওজন কাজ করছে, দ্যাট ইজ এমজি, আর সারফেসটা এর উপর যে বলটা প্রয়োগ করছে সেটা রিয়াকশন ফোর্স আর। তার মানে এখানে রিয়াকশন ফোর্সটা কি, এমজির একটা প্রতিক্রিয়া বল, রাইট? এবার একটা থিটা কোণে আনত তল বা নততলের উপর আমি একটা বডিকে রেখেছি, বস্তুর ওজন এমজি সর্বদাই নিচের দিকে কাজ করবে, একদম এক্স্যাক্টলি। আর এই এমজি দুটো কম্পোনেন্ট, একটা ঢাল বরাবর কম্পোনেন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি এমজি সাইন থিটা, আর একটা কি লম্ব কম্পোনেন্ট, দ্যাট ইজ এমজি কস থিটা। এই এমজি কস থিটাটা এদিকে কাজ করছে, আর এই সারফেস উপর দিকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে রিয়াকশন ফোর্স। এখানে রিয়াকশন ফোর্স আর ইকুয়াল টু কি আসছে, এমজি কস থিটা। আমরা যখন এফবিডি নিয়ে আলোচনা করব তখন এইগুলো আমরা ইন ডিটেলসে দেখব। ওকে, নাও আমাদের আসছে টেনশন। দেখো, কোনো একটা ফিক্সড সুতো, স্ট্রিং বা কোনো তারকে তুমি এক জায়গায় ফিক্স করেছো, করে সেটাকে টানছো, তাহলে যে বরাবর তুমি টানছো তারটির সেই দিক বরাবর একটা ফোর্স কাজ করে, সেটাকে আমরা বলি টেনশন বা টান। দেন আমাদের আসছে স্প্রিং ফোর্স। আমরা স্প্রিং দেখেছি, স্প্রিং এর সাথে কি করা হয়েছে, স্প্রিং এর সাথে একটা ব্লককে লাগানো হয়েছে, সাধারণ অবস্থায় যেমন আছে নো প্রবলেম। এবার কি করলাম, যে আমি স্প্রিংটাকে তার সাম্যাবস্থান থেকে টেনে ছেড়ে দিচ্ছি,
টেনে ছেড়ে দিলে কি হবে, স্প্রিংটা তার আগের অবস্থায় ফিরে আসতে চাইবে। তার মানে যখন স্প্রিংটাকে আমি টানলাম তখন যতটা স্প্রিংটা ডিসপ্লেস হলো বা যতটা সরে আসলো, স্প্রিংটা তার আগের অবস্থানে ফিরে যেতে বিপরীতমুখী একটা বল প্রয়োগ করছে, যার ফলে সে তার আগের অবস্থানে ফিরে যেতে চাইছে। এই জাতীয় ফোর্সকে আমরা বলি প্রত্যানায়ক বল বা রিটার্ডিং ফোর্স। এখন স্প্রিংটা টানার ফলে যদি ডিসপ্লেসমেন্টটা এক্স হয়, মানে স্প্রিং এর যে সরণ সেটা হচ্ছে এক্স, তাহলে প্রযুক্ত বলটা সরণের অপোজিটে কাজ করছে। সো আমরা লিখতে পারি এফ ভ্যারিজেস মাইনাস এক্স। এবার এই প্রপোর্শনালটা উঠলে একটা কনস্ট্যান্ট আসবে, দ্যাট ইজ এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, আর এই কেটাকে আমরা বলি স্প্রিং কনস্ট্যান্ট, বা এটাকেই আমরা ফোর্স কনস্ট্যান্টও বলে থাকি, বল ধ্রুবক। ওকে, আশা করি বিভিন্ন ফোর্স সম্পর্কে তোমাদের কাছে বিষয়বস্তু ক্লিয়ার, রাইট? নাও আমাদের আরেকটা কনসেপ্ট আসছে যে ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মানে কি? মনে করো যে আমার কাছে কোনো একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে অনেকগুলো ফোর্স কাজ করছে। আমি F1, F2, F3, F4 এরকম অনেকগুলো ফোর্স কাজ করছে। যদি কোনো একটা সেম পয়েন্ট বা কোনো একটা এক্সাক্ট পয়েন্টে অনেকগুলো ফোর্স একসাথে কাজ করে এবং এই ফোর্সগুলোর যদি লব্ধিটা 0 হয়, তাহলে সিস্টেমটা ধরে নেব যে সাম্যাবস্থায় আছে বা ইকুইলিব্রিয়ামে আছে। তার মানে ইকুইলিব্রিয়াম হওয়ার কন্ডিশন কি, যে সামেশন ওভার অল ফোর্সেস বা এফ নেট দ্যাট ইজ ইকুয়াল টু 0। তার মানে কি, ফোর্সের সমস্ত এক্স কম্পোনেন্ট তাদের সামেশন 0, ফোর্সের সমস্ত ওয়াই কম্পোনেন্ট তাদের সামেশন 0, ফোর্সের সমস্ত জেড কম্পোনেন্ট তাদের সামেশনও কত হবে, 0 হবে। ঠিক আছে, ওকে। নাও এখানে একটা ইকুইলিব্রিয়ামে থাকাকালীন ফোর্সের একটা থিওরেম আসে, যেটা আমরা মেকানিক্সের অঙ্ক করতে গেলে বেশ খুব কাজে লাগে, দ্যাট ইজ কল্ড ল্যামিস থিওরেম বা ল্যামির উপপাদ্য। কি হয়েছে, মনে করো কোনো একটা এক্সাক্ট পয়েন্ট আছে, এই পয়েন্টের উপর বিভিন্ন ফোর্স কাজ করছে। একটা ফোর্স কাজ করছে F1, একটা ফোর্স কাজ করছে F2, তিনটে ফোর্স, আর একটা ফোর্স কাজ করছে F3, রাইট? F1 এর অপোজিট অ্যাঙ্গেলটা হলো আমাদের আলফা, F2 এর অপোজিট অ্যাঙ্গেল হলো বিটা, F3 এর অপোজিট অ্যাঙ্গেল হলো গামা। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থায় ল্যামি বলছেন যে F1 বাই সাইন আলফা ইকুয়াল টু আমাদের হবে F2 বাই সাইন বিটা ইকুয়াল টু আমাদের হবে F3 বাই সাইন গামা। এই ফর্মুলাটাকে একদম মাথার মধ্যে গেঁথে রাখবে, মেকানিক্সের অনেক প্রবলেম আমাদের সলভ করতে এই ল্যামিস থিওরি হেল্প করে দেবে। ওকে, নাও নাও এবার আমরা কিছু প্রবলেমের দিকে আসব। দেখো বলছে কি, এ মাস এম ইজ সাসপেন্ডেড বাই আ রোপ ফ্রম আ রিজিড সাপোর্ট।
at P shown in the figure. Another rope is tied to end Q and pulled horizontally with force F. If the rope PQ makes an angle theta with the vertical, then the tension in the string PQ. তার মানে কি, দেখো পি পয়েন্ট থেকে একটা তারের সাহায্যে কি করা হয়েছে, একটা মাস এম কে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং এই তারের কিউ পয়েন্ট বরাবর আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করেছি। আর এই যে অ্যাঙ্গেল অফ সাসপেনশন এটা হচ্ছে আমাদের থিটা। তাহলে আমার পি কিউ বরাবর টেনশন টি এর মান কত এটা আমাকে বের করতে বলছে। তাহলে কিউ পয়েন্টে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার চেষ্টা করব। তাহলে কি, ফ্রি বডি ডায়াগ্রাম অ্যাট কিউ। তাহলে কিউ পয়েন্টটা কনসিডার করলে কিউ পয়েন্টের এদিকে আমাদের এফ ফোর্স কাজ করছে, নিচের দিকে আমাদের ওজন এমজি কাজ করছে, আর এই দিক বরাবর আমার এদিক বরাবর টেনশন টি কাজ করছে। আর আমার যেগুলো দিয়েছে সেগুলো একটু দেখতে হবে, যে এই অ্যাঙ্গেলটা বলেছিল থিটা। তাহলে টেনশনকে আমি দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি, একটা এদিক বরাবর, একটা এদিক বরাবর। তাহলে এদিকের কম্পোনেন্টটা যদি এটা থিটা হয়, তাহলে এই কম্পোনেন্টটা কি হয়ে যাবে, টি কস থিটা, আর এদিকের কম্পোনেন্ট হয়ে যাবে টি সাইন থিটা। এই জিনিসটা হলো। তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম থেকে আমরা যেটা পেলাম যে ফোর্সকে ব্যালেন্স করছে টি সাইন থিটা আর এমজি কে ব্যালেন্স করছে টি কস থিটা। তাহলে টেনশনটাকে আমাদের এখানে এফ এর টার্মে লিখেছে। সো ফার্স্ট ইকুয়েশন থেকে আমি দেখতে পাচ্ছি টেনশন টি ইকুয়াল টু কি, এফ বাই সাইন থিটা। তাহলে অপশন নাম্বার বিটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। একটা একদম ইজি প্রবলেম। নেক্সট, দেখি নেক্সট প্রবলেম কি বলেছে। In the following figure, the masses of the block A and B are same and each equal of M. Okay. The tension of the string OA and AB are T2 and T1 respectively. The system is at equilibrium with a constant horizontal force mg on B. টেনশন T1 টা কত এটা আমাকে বের করতে বলছে। ওকে, তার মানে কি হয়েছে, ও পয়েন্ট থেকে দুটো মাস যাদের মাস সেম এ আর বি মাস এম করে তাদেরকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই অ্যাঙ্গেলটা আমার দেওয়া আছে থিটা 2, এই অ্যাঙ্গেলটা বলা হয়েছে থিটা 1, আর এ বি বরাবর টেনশন T1 আর ও এ বরাবর টেনশন T2। তাহলে আমাকে T1 এর ভ্যালুটা বের করতে বলছে, আর বি পয়েন্টটাকে এমজি মাস দিয়ে কি করা হয়েছে, আমাকে ইকুইলিব্রিয়াম করা হয়েছে। তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম ও T1 বের করতে বলেছে। তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম আমরা বি এর জন্য বের করব। তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম ফর বি, বি এর জন্য যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি তাহলে কি আছে, এই যে বি এর মাস এমজি এদিকে কাজ করছে, এদিকে কাজ করছে এমজি ফোর্স, টেনশন T1 এদিকে কাজ করছে। তাহলে এখানের অ্যাঙ্গেলটা বলেছিল থিটা 1। তাহলে টেনশনকে আমরা দুটো কম্পোনেন্টে ভাঙতে পারছি। কেমন ভাবে, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আসবে, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট আসবে। ভার্টিক্যাল কম্পোনেন্ট কত আসছে, T1 cos থিটা, আর হরাইজন্টাল কম্পোনেন্ট আসছে T1 sin থিটা।
এই জিনিসটা আসছে। ওকে, তাহলে আমরা কি দেখতে পেলাম যে t1 sin থিটা এর ভ্যালুও mg আর t1 cos থিটা এর ভ্যালুও কত mg। দুটো ইকুয়েশন পেলাম, 1 নম্বর আর 2 নম্বর। স্কোয়ার করে অ্যাড করে দাও। স্কোয়ার করে অ্যাড করলে আমরা দেখতে পাবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়ে যাচ্ছে। সো t1 স্কোয়ার ইকুয়াল টু কি আসছে 2mg স্কোয়ার। রুট করে দিলে t1 ইকুয়াল টু √2mg, এই ভ্যালুটা আসছে t1 এর ভ্যালু। তাহলে অপশন নাম্বার বি এগেইন আমাদের কারেক্ট আনসার। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। নেক্সট দেখো, বলেছে টু ফোর্সেস উইথ ইকুয়াল ম্যাগনিটিউড এফ অ্যাক্ট অন এ বডি অ্যান্ড ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্ট্যান্ট ফোর্স হচ্ছে f/3। অ্যাঙ্গেল বের করতে বলছে। ভেক্টরে আমরা পড়েছিলাম যে এ আর বি যদি দুটো ভেক্টর হয় তাহলে এদের রেজাল্ট্যান্ট আর এর যে ভ্যালু হয় সেটা হয় √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। রাইট, এবার কি ফোর্সের ভ্যালু দুটোই এফ আর আর এর ভ্যালু কত f/3। সো আর এর জায়গায় লিখবো f/3 √f স্কোয়ার প্লাস f স্কোয়ার প্লাস 2f স্কোয়ার cos থিটা। রাইট, বোথ সাইডে স্কোয়ার করে দাও, তাহলে চলে আসছে f স্কোয়ার বাই 9 ইকুয়াল টু, এখান থেকে f স্কোয়ার কমন গেলে 1 + 1 2 প্লাস 2 cos থিটা। f স্কোয়ারের সাথে f স্কোয়ার কেটে গেল। সো 2 cos থিটা বেসিক্যালি থাকছে কত 1/9 মাইনাস 2। তাহলে দ্যাট ইজ -17/9। তাহলে cos থিটা ইকুয়াল টু আসছে -17/18। থিটা ইকুয়াল টু cos ইনভার্স -17/18 এটা আসছে। তাহলে অপশন নাম্বার এ ইজ আওয়ার কারেক্ট আনসার। নেক্সট বলেছে আ ক্রিকেট বল of mass 150 gram moving with velocity 12 meter per second hit by bat so that turned back with velocity 20 meter per second. Force blow acts for 0.1 second. Average force কত? আচ্ছা দেখো কি কি দেওয়া হয়েছে সেগুলো আগে দেখে নাও। ইনিশিয়াল ভেলোসিটি v1, যে কোনো একটা ভেলোসিটি ডিরেকশনকে পজিটিভ ধরবো, একটাকে নেগেটিভ ধরবো। v1 কে ধরছি -12 মিটার পার সেকেন্ড, আর v2 কত +20 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। m কত 150 গ্রাম, কেজিতে নিলে আমাদের 0.15 কেজি এটা আসছে। আর টাইম টি দ্যাট ইজ 0.01 সেকেন্ড। তাহলে ফোর্স কত? ফোর্স আমরা জানি মোমেন্টাম চেঞ্জ পার ইউনিট টাইম, mv2 - v1 বাই টি। তাহলে m এর ভ্যালু 0.15, v2 20, মাইনাসে মাইনাসে প্লাস 20 + 12 ডিভাইডেড বাই 0.01। এটা যদি করা হয় তাহলে আমাদের আসছে 480 নিউটন। তাহলে কোন অপশন? অপশন নাম্বার এ আওয়ার কারেক্ট আনসার। নাও আমাদের নেক্সট টপিক যেটা আসছে সেটা হচ্ছে নিউটনস থার্ড ল। তাহলে নিউটনস থার্ড ল কেমন দেখো, সব থেকে সোজা
বলছে টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অলওয়েজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। যখন কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ হয় তাহলে দ্বিতীয় বস্তু প্রথম বস্তুতে সমান এবং বিপরীত বল প্রয়োগ করে। প্রথমটাকে আমরা বলি অ্যাকশন, তাহলে ফার্স্ট ফোর্স যেটা হলো সেটা আমাদের অ্যাকশন ফোর্স বা ক্রিয়া, আর সেকেন্ড ফোর্স যেটা সেটা আমাদের রিয়াকশন ফোর্স বা প্রতিক্রিয়া। ঠিক আছে, এবং ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই একটা নির্দিষ্ট বডির উপর প্রযুক্ত হয় না, ক্রিয়া প্রতিক্রিয়া আলাদা আলাদা বডিতে প্রযুক্ত হবে। ঠিক আছে, যদি কোনো বস্তুর উপর নেট ফোর্স 0 হয় তখন বস্তুটা ইকুইলিব্রিয়ামে আছে, এটা ধরা হবে। ধরে নাও দুটো বস্তু আছে এ আর বি, এ বিতে একটা বল প্রয়োগ করছে, দ্যাট ইজ আমরা বলছি এফ বি এ। এ বস্তু দ্বারা বিতে প্রযুক্ত বল, বিও তাহলে এর উপর একটা বল প্রয়োগ করবে, সেটা কত হবে এফ এ বি। দুটো বলের কিন্তু ম্যাগনিটিউড সেম, সো ইউ ক্যান রাইট এফ বি এ mod equal to f a b mod. ওকে, কিন্তু এদের ডিরেকশনটা অপোজিট হবে, তার মানে এফ বি এ ইকুয়াল টু মাইনাস এফ এ বি, এইটা হবে। এই জিনিসটাকে কিন্তু আমাদেরকে একটু খেয়াল করতে হবে। নেক্সট দেখো ক্রিয়া প্রতিক্রিয়ার কিছু এক্সাম্পল আমরা ছোটবেলা থেকে পড়ে এসছি, যেমন দেখো বন্দুক থেকে গুলি ছুড়লে কি হচ্ছে, বন্দুকটা পেছনে ধাক্কা মারছে, তার মানে কি বন্দুক থেকে যখন তুমি গুলি ছুটছো বন্দুক গুলির উপর একটা বল প্রয়োগ করছে এবং গুলিটা বন্দুকের উপর সাইমালটেনিয়াসলি ইকুয়াল অপোজিট বল প্রয়োগ করে, যার ফলে কি হয় বন্দুকটা ধাই করে পেছনে সরে আসে। রকেট যখন উঠছে তখন কি হচ্ছে, রকেট থেকে নির্গত গ্যাস ভূমির উপর একটা বল প্রয়োগ করছে, ভূমিও ইকুয়াল অ্যান্ড অপোজিট বল রকেটের উপর দিচ্ছে, যার ফলে কিন্তু রকেট উপরে উঠে যাচ্ছে। ওকে, আবার দেখো যে একটা টেবিলের উপর একটা বই রেখেছে, তা বইয়ের ওজন এমজি নিচের দিকে কাজ করবে, যেটা বইটা টেবিলের উপর দিচ্ছে, আর টেবিল বইয়ের উপর যেটা দিচ্ছে সেটা কি রিয়াকশন ফোর্স আর, তার জন্য এই আর আর এমজি কে আমরা ইকুয়াল বলছি। আবার দেখো রানার যখন দৌড়াচ্ছে পা দিয়ে কি করছে, ভূমির উপর একটা বল প্রয়োগ করছে, এবং ভূমির উপর যে বলটা প্রয়োগ করছে সেটাকে আমি সাম এফ বলছি, আর এই এফ বলের অপোজিটে একটা প্রতিক্রিয়া বল বা রিয়াকশন ফোর্স তৈরি হচ্ছে, দ্যাট ইজ আর। এই আর এর দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ আর কস থিটা, আর একটা হচ্ছে উলম্ব উপাংশ আর সাইন থিটা। আর কস থিটা কি করছে, রানারকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে, আর আর সাইন থিটাটা কি করছে, রানার বা দৌড় অ্যাথলিটের ওজনকে প্রশমিত করছে। আশা করি জায়গাটা ক্লিয়ার হয়েছে। ওকে, নাও নাও আমাদের যে জিনিসটা পড়ার দরকার সেটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। দেখো ফ্রেম অফ রেফারেন্স এটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটাকে বলে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, আরেকটাকে আমরা বলি নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। রাইট, তাহলে প্রথমে আমাদের আলোচনার জায়গা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। দেখো ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স কাকে বলছি, যে ফ্রেম অফ রেফারেন্সে স্থির বস্তু স্থির আছে এবং গতিশীল বস্তু সতত গতিশীল, যদি না তার উপর কোন রকম কোন ফোর্স অ্যাপ্লাইড হয়, তার মানে কি ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে
নিউটনের ফার্স্ট ল ভালোভাবে হোল্ড করে। ওকে, এবং ইনার্শিয়াল ফ্রেম মানে কি, যে ফ্রেমটা যদি সমবেগে চলে বা ফ্রেমটা যদি রেস্টে থাকে, তার মানে এই জাতীয় ফ্রেমগুলো আনঅ্যাক্সিলারেটেড ফ্রেম। ঠিক আছে, আইডিয়ালি পৃথিবীতে কোনো ফ্রেমই ইনার্শিয়াল ফ্রেম নয়। আর নন ইনার্শিয়াল ফ্রেম কি, যদি কোনো ফ্রেম অবজারভারের রেসপেক্টে ত্বরণ সহ চলে বা অ্যাক্সিলারেটেড হয়, তাহলে সেখানে নিউটনস ফার্স্ট ল ভালোভাবে হোল্ড করে না। তাহলে নিউটনস ফার্স্ট ল যে সকল ফ্রেমগুলোতে হোল্ড করছে না, সেটা অজড়ত্বীয় ফ্রেম অফ রেফারেন্স বা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। মানে কোনো একটা ফ্রেম যদি অবজারভার রেসপেক্টে অ্যাক্সিলারেটেড হতে থাকে, তাহলে কি হবে, যে সেখানে নিউটনস ফার্স্ট ল হোল্ড করবে না, সেখানে আমাদের লরেন্স ট্রান্সফরমেশন কাজ করবে। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির জিনিস, আমাদের এইগুলো নিয়ে বেশি ঘাটানোর কোনো প্রয়োজন নেই। নাও, যে জায়গাটা নিয়ে আমাদের আসল আলোচনার জায়গা আজকে, দ্যাট ইজ ইম্পালস। ইম্পালস কি জিনিস? যদি কোনো একটা বস্তু সংস্থায় একটা খুব উচ্চ মানের বল খুব অল্প সময় ধরে কাজ করে, তাহলে বল এবং সময়ের ইন্টারভালের গুণফলকে আমরা বলি ইম্পালস বা বলের ঘাত। তার মানে কি, টাইম ইন্টারভালটা কি হবে, স্মল হবে। এবং ইম্পালস মানে কি, ফোর্স ইন্টু এ স্মল টাইম ইন্টারভাল। এটাকে আমরা আই ভেক্টর দিয়ে ডিনোট করি। ওকে, তাহলে আই ভেক্টর বেসিক্যালি কি, ফোর্স ভেক্টর এফ ইন্টু টাইম ইন্টারভাল ডেল্টা টি। এবার ফোর্স ভেক্টরকে আমরা কি লিখতে পারি, ডেল পি ডেল টি ইন্টু ডেল্টা টি, দ্যাট মিনস ডেল্টা পি। তার মানে ইম্পালস বেসিক্যালি কিছুই নয়, এটা কি, চেঞ্জ অফ মোমেন্টাম। কারেক্ট। আবার দেখো, ইম্পালস আই ইকুয়াল টু আমরা লিখতে পারি ডিপি, এই সরি, ডিপি। ওয়েট ওয়ান সেকেন্ড, আমরা নিউটন সেকেন্ড ল থেকে কি পেলাম, যে এফ ইকুয়াল টু ডিপি। সো এখান থেকে ডিপি ইকুয়াল টু কি, এফ ডিটি। তাহলে পি ইকুয়াল টু আমাদের আসছে কি, ইন্টিগ্রেশন এফ ডিটি। এই জিনিসটা আমাদের আসছে। এবার যদি টাইম ইন্টারভালটা টি ওয়ান থেকে টি টু অবধি হয়, যে সময়টা টি ওয়ান থেকে টি টু অবধি দেখতে চাইছি, তাহলে ইম্পালস আই কে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন টি ওয়ান টু টি টু এফ ডিটি। এই জিনিসটা কিন্তু আমরা মানে লিখতে পারি। ওকে, নাও
একটা জিনিস খেয়াল করুন, ইন্টিগ্রেশন কি দেখায়, কার্ভ আন্ডার দ্য এরিয়া দেখায়। এখানে একটা জিনিস দেখিয়েছি, দেখো ফোর্স আর টাইমের একটা কার্ভ দেখানো হয়েছে। তাহলে এখান থেকে যদি ইম্পালস ক্যালকুলেট করতে বলে, তাহলে ইম্পালস ইকুয়াল টু কি, এরিয়া আন্ডার দ্য কার্ভ। রাইট? তাহলে দ্যাট ইজ হাফ ইন্টু ভূমি, ভূমিটা কত টি, উচ্চতাটা কত এফ, তাহলে ইম্পালস এখান থেকে আসছে হাফ এফ টি, এই জিনিসটা আসছে। আশা করি কথাটা ক্লিয়ার। আবার দেখো, যদি এফ এভি অ্যাভারেজ ম্যাগনিটিউড অফ ফোর্স হয়, তাহলে ইম্পালস আই, এটাকে আমরা জানি ইন্টিগ্রেশন টি ওয়ান টু টি টু এফ ডিটি। তাহলে বেসিক্যালি এফ এর ভ্যালু তো কনস্ট্যান্ট, এফ অ্যাভারেজ, তাহলে টি ওয়ান টু টি টু ডিটি, এটা আমরা পাচ্ছি। তাহলে এটা আসছে এফ অ্যাভারেজ টি টু মাইনাস টি ওয়ান, তাহলে এটা পি টু মাইনাস পি ওয়ান আমরা পাচ্ছি। তার মানে ইম্পালস আই ইকুয়াল টু, আমরা মোমেন্টাম চেঞ্জও দেখতে পেলাম। ওকে, তার মানে যদি ফোর্স টাইম কার্ভ দেওয়া হয়, তাহলে তার এরিয়াটা আমরা ইম্পালস পেয়ে থাকি। দিস ইজ ইম্পর্টেন্ট। ইম্পালসের এক্সাম্পল কিরকম দেখো, যে একটা পেরেক তুমি ঠুকছো, হাতুড়ি দিয়ে পেরেকের উপর জোরে বাড়ি মেরেছো, তাহলে ফোর্সের অ্যামাউন্ট লার্জ, কিন্তু কন্ট্যাক্ট টাইম কত, খুব লেস। তার ফলে কি হচ্ছে, ফোর্স আর টাইমের যে মাল্টিপ্লিকেশন, সেটাই হবে আমাদের ইম্পালস। ব্যাটসম্যান বলকে ব্যাট দিয়ে হিট করলো, ফোর্সের ভ্যালু লার্জ কিন্তু টাইম অফ কন্ট্যাক্ট কম, ফোর্স ইন্টু টাইম অফ কন্ট্যাক্ট, দ্যাট ইজ ইম্পালস। এই জিনিসগুলো কিন্তু আমাকে একটু খেয়াল করতে হবে। নাও নেক্সট আমাদের যে টপিকটা আসছে সেটা হচ্ছে কি, ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, ভরবেগের সংরক্ষণ সূত্র। দেখো, ফ্রম নিউটন সেকেন্ড ল আমরা কি পাচ্ছি, আমরা পেলাম ফোর্স এফ ইকুয়াল টু সাম ডিপি ডিটি। নাও সংস্থার উপর এক্সটার্নাল ফোর্স এফটা জিরো, যে সংস্থার উপর কোনো ফোর্স অ্যাপ্লাই হয়নি, তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি, ডিপি ডিটি ইকুয়াল টু জিরো। দ্যাট মিনস ডিপি ইকুয়াল টু জিরো, সো দ্যাট পি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে বাইরে থেকে যদি কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না হয়, তাহলে সংস্থার মোট ভরবেগ ধ্রুবক থাকে, বা মোট ভরবেগ কনজার্ভ থাকে বা সংরক্ষিত থাকে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তার মানে যদি সংস্থাটা অনেকগুলো বস্তুকণার সমন্বয়ে গঠিত হয়, তার মানে আমি বলতে পারি পি ইকুয়াল টু, যদি এরকম হয় যে সাম পি ওয়ান প্লাস সাম পি টু প্লাস সাম পি থ্রি, এইভাবে এন খানা কণার জন্য যদি পিএন হয়, এই সামটা কনস্ট্যান্ট হবে যখন সংস্থার উপর কোনো রকম কোনো ফোর্স অ্যাপ্লাই হয়নি। তাহলে এটাকে লিখতে পারবো আমরা এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু প্লাস এম থ্রি ভি থ্রি প্লাস ডিগ ডিগ প্লাস এম এন ভি এন, দ্যাট ইজ অলসো কনস্ট্যান্ট। এই কথাটা কিন্তু আমরা লিখতে পাচ্ছি। ওকে, আচ্ছা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি।
ওকে, আমি টু বডি পার্টিকেলের কথা বলছি, টু বডি পার্টিকেল। টু বডি পার্টিকেল সিস্টেম, রাইট? এই টু বডি পার্টিকেল সিস্টেমে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হয়নি, তাহলে কি হবে? মোমেন্টাম কনজার্ভ হবে। তার মানে আমি লিখতে পারি m1v1 প্লাস m2v2 ইকুয়াল টু কনস্ট্যান্ট। বোথ সাইডকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দাও, তাহলে কি পাচ্ছি? m1 dv1 বাই ডিটি প্লাস m2 dv2 বাই ডিটি ইকুয়াল টু 0। তাহলে ফার্স্ট এটা কি এসছে? m1a1 প্লাস m2a2 ইকুয়াল টু 0। তাহলে আমি লিখতে পারছি m1a1 ইকুয়াল টু মাইনাস m2a2। তাহলে দ্যাট ইজ, এটা কি হলো? f1 ইকুয়াল টু মাইনাস f2। f1টা কি? 1 নম্বর বডি 2 নম্বর বডিতে যে বল দিল, আর f2 কি 2 নম্বর বডি 1 নম্বরে যে বল দিল, তাদের কি হলো? মান এক কিন্তু ডিরেকশন আলাদা। এটা কি? এটা আমাদের নিউটনস থার্ড ল, যেটা আমরা প্রুফ করলাম কোথা থেকে? লস অফ কনজারভেশন থেকে, মোমেন্টাম কনজারভেশন থেকে, রাইট? ওকে, নাও একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব, যে রিকয়েল অফ গান। বন্দুক থেকে গুলি ছুটছে, দারুণ একটা বন্দুক আমার এখানে দেওয়া হয়েছে, দ্যাট ইজ AK-47। ধাই করে গুলি মারবো, তাহলে যেই গুলিটা মেরেছি, বুলেটের ভেলোসিটি কত? ভিবি। এবং বুলেটের মাস আমি ধরে নিলাম এমবি। মাস অফ দ্য গান দ্যাট ইজ আমি ধরে নিচ্ছি এমজি। তাহলে কি হলো? গুলিটা ফায়ার করার সময় বন্দুক গুলির উপর একটা বল প্রয়োগ করলো, গুলিও বন্দুকের উপর একটা বল প্রয়োগ করলো, যার ফলে কি হচ্ছে? যে বন্দুকটা পেছনে রিকয়েল করছে। কিন্তু প্রাথমিক অবস্থায় গুলির ভেলোসিটি এবং বন্দুকের ভেলোসিটি 0 ছিল, তাই তো? তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কত? 0। তাহলে আমরা এইভাবে লিখব যে mg মাস অফ দ্য গান, mb মাস অফ দ্য বুলেট, vg recoil velocity of the gun, আর vb velocity of the bullet। এখন দেখো, বললাম কি প্রথমেই দুটো স্থির, তার মানে ইনিশিয়াল নেট মোমেন্টাম 0। প্রাথমিক অবস্থার ভরবেগ কত? 0। এবার ফাইনাল মোমেন্টাম কত? গানের মোমেন্টাম প্লাস বুলেটের মোমেন্টাম, তার মানে mg vg প্লাস mb vb। এখন বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই হয়নি, তাহলে মোমেন্টাম কনজার্ভ আছে। তাহলে আমি লিখতে পারি mg vg প্লাস mb vb ইকুয়াল টু 0। তাহলে এই ইকুয়েশন থেকে vg ইকুয়াল টু কি আসছে? mb বাই mg
ইন্টু ভিবি, মাথায় একটা ভেক্টর দিয়ে দিলে আমাদের বিষয়টা আরো পারফেক্ট হয়। এইটা হলো গানের রিকয়েল ভেলোসিটির রাশিমালা। আচ্ছা, আগে একটা মাইনাস বসবে। মাইনাস সিম্বলটা ডিনোট করছে কি, যে গানের মুভমেন্টটা বুলেটের মুভমেন্টের অপোজিটে হচ্ছে। এখন রিকয়েলিং এর ফলে দেখো, এই AK-47 জাতীয় বন্দুকগুলো কি হয়, আমরা কাঁধের সাথে ঠেকিয়ে রাখি, তার মানে তো বন্দুকের সাথে ম্যানও কিছুটা মুভমেন্ট করছে। সেক্ষেত্রে মোর কারেক্টলি এটাকে লিখলে আমরা লিখতে পারি যে ভিজি ইজ প্রপোর্শনাল টু 1/, mass of the bullet, mass of the gun, mg plus mm কি mass of the man। এই জিনিসটা আমরা কিন্তু লিখতে পারি। এই জিনিসগুলো দিয়ে, এই মানে মোমেন্টাম কনজারভেশন দিয়ে আমাদের কিন্তু এক্সামে ভুড়ি ভুড়ি প্রবলেম দেয়। এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। নেক্সট, মোশন অফ রকেট, অ্যানাদার ইম্পর্টেন্ট জায়গা। তাহলে মোশন অফ রকেটটা আমরা একটু দেখব, দেখা যাক। দেখো, রকেটের ক্ষেত্রেও মোমেন্টাম কনজারভেশনকে কাজে লাগিয়ে আমরা রকেটের ইকুয়েশন বের করতে পারি। বেসিক্যালি কি হয়, রকেটের জ্বালানি চেম্বারে জ্বালানি গ্যাস থাকে, জ্বালানি গ্যাসটা বার্ন করবে, বার্ন করলে হাই স্পিডে গ্যাস পৃথিবীর পৃষ্ঠের উপর পড়বে এবং পৃথিবী যে থ্রাস্টটা দেবে তার ফলে রকেট কিন্তু উপরে উঠে যাবে এবং মুক্তি বেগ নিয়ে আমাদের অভিকর্ষ ক্ষেত্রের বাইরে যাবে। তাহলে আমরা আগে কিছু কোয়ান্টিটিকে ডিফাইন করব। ধরে নিচ্ছি m0 কি ইনিশিয়াল মাস অফ দ্য রকেট, প্রাথমিক অবস্থার মাস। ওকে, m হচ্ছে মাস অফ রকেট at any instant। ওকে, ইউটাকে ধরলাম ভেলোসিটি অফ দ্য গ্যাস, আর ভি হচ্ছে at any instant। ভি রকেটের ভেলোসিটি যে কোনো একটা নির্দিষ্ট সময়। আচ্ছা, সময়ের সাথে সাথে কি হচ্ছে, ফুয়েল পোড়াচ্ছে, তার মানে আমরা বলতে পারি যে সময়ের সাথে সাথে ফুয়েলের চেঞ্জ, দ্যাট ইজ ডিএমডিটি। এটাকে আমরা বলতে পারি রেট অফ ফুয়েল কনজাম্পশন। যে সময়ের সাথে সাথে কতটা জ্বালানি খরচ হলো, দ্যাট ইজ ডিএমডিটি। তাহলে রকেটের উপর যে থ্রাস্ট লাগবে, তাহলে থ্রাস্ট অন রকেট, সেটা কত? দেখো, রকেটের মাস নিচের দিকে কাজ করছে, মাসের অপোজিটে রিয়াকশন ফোর্স, দ্যাট ইজ মাইনাস এমজি, এফ ইকুয়াল টু মাইনাস এমজি। আবার মাসটা যেহেতু চেঞ্জ হচ্ছে, তার মানে ইউ ডিএমডিটি, এটা আমরা বলতে পারি। এবার যদি এফেক্ট অফ গ্র্যাভিটিকে নেগলেক্ট করা হয়, ইফ এমজি নেগলেক্টেড, এটা করলে এফ ইকুয়াল টু আসবে মাইনাস ইউ ডিএমডিটি।
এটা আমাদের আসছে। আচ্ছা, অ্যাক্সিলারেশন অফ দ্য রকেট কি? ফোর্সকে মাস দিয়ে ভাগ করো। তার মানে অ্যাক্সিলারেশন এ সমান সমান আসছে মাইনাস ইউ বাই এম ডিএম ডিটি মাইনাস জি, এটা আসছে অ্যাক্সিলারেশন। ওকে, ভেলোসিটি অফ দ্য রকেট কি? ভেলোসিটি অফ দ্য রকেট আমরা যখন বের করব তখন কি করতে হবে? ভি ইকুয়াল টু, আমরা জানি ইন্টিগ্রেশন এডিটি, এই ইন্টিগ্রেশনটা করলে যেটা আসবে, আমি অনলি রেজাল্টটা লিখছি। অনলি রেজাল্টটা লিখলে যেটা আমি পাচ্ছি দ্যাট ইজ ভি ইকুয়াল টু এ নয় সরি সরি সরি, এর ভ্যালুটা পুট করলে ইউ লগ বেস ই এম জিরো বাই এম মাইনাস জিটি, এইটাকে আমরা বলছি রকেট ইকুয়েশন। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি, পরে